তোমাদের এসওই বাংলা সাহিত্যের ইতিহাসের যে ক্লাস চলছিল, আজকে আমরা শুরু করছি তার থেকে ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। যারা প্রতিনিয়ত ইউটিউবে রেকর্ড ক্লাস দেখছো, তারা অবশ্যই ক্লাস কেমন লাগছে সেটা জানাবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ক্লাসের সাথে যুক্ত থাকবে। তোমাদের প্রথমেই ক্লাস শুরু করার আগে সকলকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যেটা ক্লাস রয়েছে সেটা হলো ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। তোমাদের বাংলা গান শেষ হয়েছে, বিজ্ঞানের ক্লাস চলছে, আর আজকে আমরা পড়ব খেলাধুলো অর্থাৎ ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। তোমাদের সকলকে নতুন এই সাহিত্যের ইতিহাসের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের ইতিহাস তোমাদের চলছে, গান অলরেডি তোমাদের শেষ হয়ে গেছে। বাংলা গান তোমাদের শেষ হয়ে গেছে, বিজ্ঞান চলছে। আজ আমরা এই ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে প্রবেশ করব। আমাদের গান যেভাবে আমরা পড়েছি বা বিজ্ঞান যেভাবে পড়েছি, গান যেভাবে আমরা দেখেছি যে গান কিভাবে হাজার বছর আগে থেকে ধীরে 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 বদল হয়ে বর্তমান আধুনিক সময়ে এসেছে, এবং বিভিন্ন গায়ক গায়িকাদের নাম এবং তাদের যে গাওয়া সারা জীবনে যে সমস্ত উল্লেখযোগ্য গান, সেগুলোই আমাদের গানের ইতিহাসে পড়তে হয়েছিল। বিজ্ঞানে কি হয়েছে? উল্লেখযোগ্য কিছু বাঙালির নাম যারা বাঙালির বিজ্ঞান চর্চায় কিছু অবদান রেখেছেন, তাদের নাম আমরা পড়েছি। ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে আমরা যেটা পড়ব সেটা হলো খেলাধুলোর ইতিহাস। কিভাবে আস্তে আস্তে খেলার বিষয়টা বদলে 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 গিয়ে বর্তমানে এসে দাঁড়িয়েছে, এবং বিশেষ এবং বিখ্যাত কিছু ব্যক্তিত্বের নাম যাদের সঙ্গে কিছু কিছু খেলা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এইভাবে আমরা ক্রীড়া সংস্কৃতির ইতিহাসটাকে সম্পূর্ণ দেখব। প্রথমেই আমাদের জানতে হবে, তোমরা এখানে যারা ক্লাস করছো তারা অনেকেই আছো যারা একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে, গ্রাম বাংলা থেকে বসবাস তোমরা সেখানে করো, তোমাদের সেখানে বাড়ি। তো সেখানে তোমরা নিশ্চয়ই ছোটবেলাতে এমন কিছু কিছু খেলা নিশ্চয়ই খেলেছো। সেগুলো কি কি? হাডুডুডু, ডাঙ্গুলি, কুস্তি ইত্যাদি দেখেছো। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন তো রয়েইছে। এছাড়াও তার আগে পুরনো সময়ে গরু মহিষের লড়াই, দড়ি খেলা, জোর বিজোড় খেলা ইত্যাদি খেলার কথাও তোমরা জানো। তো আমরা দেখি যে লোকসাহিত্য যেটা চলে আসছে, সেই লোকসাহিত্যে যে কোনো একটা উৎসব বা একটা পার্বণ, যে কোনো একটা উৎসব বা একটা উৎসব বা একটা পার্বণকে কেন্দ্র করে যে কোনো খেলার বিষয় আমরা দেখেছি, নিশ্চয়ই দেখেছি। তোমরা এখনো দেখবে কোনো একটা গঙ্গা পুজো বা মনসা পুজো ইত্যাদি কোনো কিছু একটাকে নিয়ে যেভাবে এখনো গ্রামে কোনো ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, সেটা তোমাদের জানারই কথা। মহরমও তোমরা দেখেছো বা জেনেছো। তাহলে সেই প্রাচীন কাল থেকে বিনোদনের জন্য, মানুষকে এন্টারটেইন করার জন্য এই লোকখেলা বা লোকক্রিয়া চলে আসছে। এইবার তারপরেই তোমাদের যেটা রয়েছে একটা ডিটেলে, আর তোমরা নিশ্চয়ই জানো যে এই ক্রীড়া সংস্কৃতির ইতিহাসটাকে 1 এবং 2 ভেঙে নেওয়া হয়েছে অন্যান্য সাহিত্যের ইতিহাসের মতন করেই। যেটা বলার সেটা হলো গিয়ে যে সমস্ত পুরনো খেলা ছিল আজকাল যেটা প্রায় অবলুপ্ত, সেই খেলার একটা দীর্ঘ তালিকা দেয়া আছে। সেগুলো কি কি? নৌকা বাইচ, দাঁড়িয়া বান্ধা, গোল্লা ছুট, চিক্কা, ডাঙ্গুলি, ঘুটি খেলা, কানামাছি, লুকোচুরি ইত্যাদি ইত্যাদি। বিস্তারিতভাবে অনেক দেশি খেলা এখানে দেয়া আছে। কুমির কুমির, ঝিঙে ফুল, লোফালোফি ইত্যাদি প্রচুর। এই পুরো অংশটা জুড়ে অসংখ্য খেলার নাম রয়েছে। দেখো, অসংখ্য খেলার নাম এখানে
রয়েছে। এগুলো একটু দেখে নেবে এবং একটা জিনিস তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এইখানে যে সমস্ত খেলার নাম রয়েছে সেই কোন খেলাগুলোর সঙ্গে তোমরা পরিচিত বা ছোটবেলায় শৈশবে খেলেছো, এটা একটু জানাবে। এইবার খেলাধুলোটা 19 শতকের আগে এক ধরনের ছিল। 19 শতকের সময় যখন সতীদাহ প্রথা বন্ধ হচ্ছে, যখন বহুবিবাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা বন্ধ হচ্ছে, মানে অন্ধ সংস্কারগুলো, অন্ধ কুসংস্কারগুলো যখন আস্তে আস্তে আলোক প্রাপ্ত হচ্ছে, আলোর দিকে আসছে, তখন কি হয়েছে 19 শতকে, সময়টা মনে রাখো, উনিশ শতক কেমন, এই সময় বাংলার যারা মনীষী আর কি, খুব বিখ্যাত যারা ব্যক্তিত্ব, তারা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, দক্ষিণে রঞ্জন মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা কি করলেন, এরা এই খেলা বা বিভিন্ন বিষয় যে ক্রীড়ার যে একটা ইতিহাস চলে আসছিল, সেখানে তারা কি করলেন, খেলাটাকে এই একটা মেলার মধ্যে সন্নিবিষ্ট করে, যুক্ত করে একটা নতুন জায়গা তৈরি করতে চাইলো। কি করতে চাইলো, জাতীয় জীবনে এই ক্রীড়ার যে ঐতিহ্য সেটাকে মেলাটাকে জাতীয় জীবনে যুক্ত করলো। কেমন, তাহলে খেলা বা মেলার বিষয়টা বা প্রক্রিয়াটা একরকমের ছিল, এবার সেটাকে জাতীয় জীবনের সঙ্গে যুক্ত করলো। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সময়টা 19 শতক যখন চলছে, তখন কিন্তু কি, পরাধীন ভারতবর্ষ, এবং একটা হিন্দু মেলার আয়োজন করা হলো, নাম হলো হিন্দু মেলা। সেখানে বাঙালির যে দেশীয় যে সমস্ত শিল্প উৎপাদন, বাঙালির যে দেশীয় যে সমস্ত সংস্কৃতি, মানুষজনের একত্র হওয়ার যে বোধ, সেগুলো নিয়ে একটা হিন্দু মেলা নাম নিয়ে এটা শুরু হলো। এবং রবীন্দ্রনাথের ফ্যামিলিতে যেমন দেখা যায় আর কি, যে তারা ছবিতে, গানে, মূর্তিতে, সাংস্কৃতিক বিভিন্ন, এমনকি প্রসাধনেও, গৃহসজ্জায় যেমন বিভিন্ন অবদান রেখেছে বা রাখা হয়েছে, খেলাধুলোর ক্ষেত্রে বা খেলাধুলোর যে চর্চা, তাকে একত্র করে জাতীয় জীবনে যুক্ত করার যে প্রয়াস দেখা গিয়েছিল, সেটাও কিন্তু এই ঠাকুর পরিবারের মধ্যে দেখা গিয়েছিল। এইবার আমরা আস্তে আস্তে, তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে একটা খেলার ইতিহাস কিভাবে ক্রমান্বয়ে আসছিল, আস্তে আস্তে তার সঙ্গে পরাধীন ভারতবর্ষে এই খেলার ইতিহাসটা কিভাবে জাতীয় জীবনের সঙ্গে যুক্ত হলো, পরাধীন ভারতে এই বিষয়টা জাতীয় জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে কিভাবে সেটা একটা শক্তি হয়ে দাঁড়ালো, এই তোমাদের বলবার মতো বিষয়। কারো কোনো এতদূর সমস্যা থাকলে কারো কোনো অবশ্যই জানাবে। পরের যে অংশ সেটা হলো কুস্তি। তাহলে একটা খেলার নাম এখানে রয়েছে, সেটা হলো কুস্তি।
এই কুস্তির কবে থেকে পাওয়া যায়, এই কুস্তির উল্লেখ বা কিভাবে পাওয়া যায় তার একটা বর্ণনা এখানে রয়েছে। 1938-এ মেসোপটেমিয়ায় কায়াকাজি মন্দির থেকে একটা পাথরে কুস্তির ছবি প্রথম পাওয়া যায়। এই কুস্তির প্রচলন হয় ভারত থেকে, খুব ইম্পর্টেন্ট, ভারত থেকে প্রথম হয়। তারপরে রোম ও গ্রীসে এটা ভারত থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ক্রমশ ফ্রান্স, ইংল্যান্ড ইত্যাদি, জাপান, এমনকি জাপানেও এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কেমন? ভারতবর্ষে মহাভারত যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা বা কুস্তিবিদ হিসেবে দুজনের নাম খুব, ছোট প্রশ্ন তো এগুলো বাবা, তোমরা এগুলো খুব ভালো করে দাগাও, কেমন? ছোট প্রশ্ন তো, এগুলো আসতে পারে। সোরাব এবং রুস্তাম, এবং এই রুস্তামের নাম অনুসরণেই পরবর্তীকালে রুস্তাম ই হিন্দ এই উপাধি প্রচলন ঘটে। কি নাম? রুস্তাম ই হিন্দ। আধুনিক কালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় বরোদায়। কি নাম? বরোদা। দাগিয়ে নাও, খুব ছোট ছোট প্রশ্ন যেহেতু অবশ্যম্ভাবীভাবে আসতে পারে। তাহলে ওখানকার মহারাজ একজন বড় পালোয়ান ছিলেন। কেমন? এইসব জায়গাতেও, মথুরা, যোধপুর, এসব জায়গাতেও কুস্তির বিভিন্ন পরিচয় আমরা পাই। আচ্ছা, এখানে একটা 1948-এ ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে। দাগাবে ছোট প্রশ্ন হিসেবে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আন্তর্জাতিক কুস্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারত ও জাপানের মধ্যে। সেখানেই প্রথম বেসরকারিভাবে 1953-তে। এইটা একটু দাগিয়ে নেবে, কোথায় কুস্তিগীরদের প্রথম কি শুরু হয়। বাংলায় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এবং মুর্শিদাবাদের নবাব, এরা দুজন ভীষণ সাহায্য করেছিল বাংলায় কুস্তির প্রচলন হওয়ার জন্য। কেমন? করিম বক্স ও টম ক্যাননের মধ্যে এই লড়াই হয়েছিল ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা। এখানে জিতেছিল করিম বক্স। তাহলে এই মোটামুটি বাংলায় কুস্তি প্রবণের ইতিহাসে অম্বিকাচরণ গুহ, জানবাজারের রাজা, ঝামাপুকুরের মিত্রবাড়ি, মানে এই লোক যারা রয়েছেন, পাইকপাড়ার যারা মহারাজ যারা রয়েছেন, এরা কি করেন? এরা কুস্তিকে একটা আরও সূক্ষ্মতর জায়গায়, আরও আন্তর্জাতিক ক্ষেত্রে, আরও বৃহতের দিকে এটাকে নিয়ে যায়। এই মানুষগুলো এটাকে ভীষণ সাহায্য করে এই বিষয়টার জন্য। কেমন? কুস্তির ক্ষেত্রে গোবরবাবু বা যতীন্দ্রচরণ গুহ, ইনি খুব ইম্পর্টেন্ট একজন লোক। কেমন? জ্যাঠামশাইয়ের নাম ছিল ক্ষেত্রচরণ গুহ। কি নাম পেলাম আমরা? গোবরবাবু। আচ্ছা, এইবার রামায়ণ মহাভারতের সময়ের কথা বলা হচ্ছে। রামায়ণ মহাভারতের কুস্তির কাহিনী তো ভীষণ ডিটেলে, খুব ভালোভাবে পুরো অংশ জুড়ে দেয়া আছে। কি কি সেখানে আছে, কাদের কাদের নাম আমরা পাই? ভীম, দুর্যোধন, কৃষ্ণ, বলরাম, সুগ্রীব, বালি, হনুমান, কংস, রাবণ, জরাসন্ধ, এরা সকলেই এই কুস্তি বা মল্লযুদ্ধে বিশেষভাবে পারদর্শী ছিল। আরও কি কি নাম আমরা পাচ্ছি? এরা তো পৌরাণিক চরিত্র, মহাকাব্যের চরিত্র। পরবর্তীতে গোবর গুহ, গামা পালোয়ান, দারা সিং, কিক্কর সিং, টাইগার জিত সিং, রাজীব তমার, ইমাম বক্স পালোয়ান, দাদু চৌঘল, হামিদা পালোয়ান প্রভৃতি নাম দেয়া আছে, যারা ভীষণভাবে কুস্তির সঙ্গে জড়িত নাম ছিল। পুরনো কলকাতাতেও পাথুরিয়া ঘাটায় দেওয়ান নন্দলাল ঠাকুরের বাড়ির সামনের দালানেও চলত বালিকাদের মল্লযুদ্ধ, খুব ইম্পর্টেন্ট। কেমন? এটা দাগাবে।
এছাড়াও বেশ কিছু কুস্তির আখড়া গড়ে ওঠে, সেখানে এই কুস্তির প্র্যাকটিস করা হতো। শ্যামাকান্ত নন্দী, স্যান্ডো, এরা সব বিভিন্ন নিবিড় অনুশীলনের সঙ্গে যুক্ত ছিল। এবং তোমরা যদি সকালের দিকে কখনো নিমতলা ঘাটে কলকাতার কখনো যাও, তাহলে দেখতে পাবে সেখানে এখনো কত যত্ন করে, কত ভালোভাবে এই কুস্তি চলছে। শুধু যে কুস্তি ভারতেই ব্যাপৃত এমন নয়, পৃথিবীব্যাপী কুস্তির প্রসারের ইতিহাস বিবৃত রয়েছে নানান সাহিত্যে, মহাকাব্যে প্রভৃতিতে। খ্রিস্টপূর্ব দ্বাদশ বা ত্রয়োদশ শতকে রচিত ইলিয়াড ও ওডিসিতে হোমার গ্রিকদের মল্লযুদ্ধের প্রসঙ্গ এনেছেন। এমনকি শোনা যায় গৌতম বুদ্ধ নাকি যৌবনে এই মল্লযুদ্ধের প্রতি আকৃষ্ট ছিলেন। কেমন? মধ্যযুগে ব্রিটেন, ফ্রান্স, জাপানেও কুস্তি চর্চা হতো। চীনে সুয়াই জিয়াও নামে প্রচলিত মল্লযুদ্ধ 4000 বছরের পুরনো বলে মনে করা হয়। ভারতীয় কুস্তির যে ব্যাপারটা, সেটাকে বিশ্বের দরবারে, মানে পৃথিবীর একটা উচ্চতায় নিয়ে যায়, বিশ্বের দরবারে নিয়ে যায়, সেটা হলো জনপ্রিয় করে। তাদের নাম হলো যতীন্দ্রচরণ গুহ। তোমাদের আগে বললাম যার নাম, ওরফে গোবর গুহ। জন্মসূত্রে তিনি নিজেই ছিলেন একজন কুস্তিগীর বংশের সন্তান। কেমন? তার যে পিতামহ অম্বুবাবু বললাম, তাহলে এই গোবর গুহর ডাক নাম কি পাচ্ছি? যতীন্দ্রচরণ গুহ। এর পিতামহর নাম কি পাচ্ছি? অম্বুবাবু বা অম্বিকাচরণ গুহ। ইনি এই আখড়া সংস্কৃতি, যে কুস্তি যেখানে করা হয়, সেই আখড়া সংস্কৃতি এর পথিকৃৎ ছিলেন। কেমন? এবার এর একটা ডিটেল দেয়া আছে, কবে তার বিদেশ যাওয়া, কবে কোন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া, তার একটা বিস্তারিত বর্ণনা এখানে রয়েছে। এটা একটু দেখে নেবে। কলকাতার পার্ক সার্কাস ময়দানে একবার গোবর, যার কথা বললাম, গোবর গুহ এবং ছোট গামার মধ্যে একটা স্মরণীয় লড়াই হয়। এই লড়াইয়ের সমস্ত কৌশল তারা পরস্পর প্রদর্শন করে। টেকনিক্যাল কারণে ছোট গামাকে জয়ী ঘোষণা করা হয়েছিল। কেমন? এবং নতুন নতুন প্যাচের তিনি বেশ পেশাদার কুস্তি থেকে অবসর নিয়ে কিছু প্যাচ কুস্তির তিনি কিছু তৈরি করেন। সেগুলো কি? ধোকা, ঢিপ্পি, কাঁধানের ঢাকা, টাং, পাট, কুল্লা ইত্যাদি ইত্যাদি। তারপরে ফণীন্দ্রকৃষ্ণ গুপ্তের একটা জন্মসাল দেয়া হয় 1883, বহুদিন আগে। পিতা গোসাই দাস গুপ্ত। এর মাতামহ ছিল কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কেমন? এদের বাড়ি কোথায় ছিল দেয়া আছে, দেখো। হুগলি জেলার বালিতে এদের বাড়ি ছিল আর কি। কেমন? পড়াশুনো কোথায়? এবং তিনি আখড়া খোলেন। এখানে তিনি পশ্চিম দেশীয় যুবকদের, বাঙালি ছাড়াও, তিনি কুস্তি শেখাতেন। তিনি মেডিকেল কলেজে 9 বছর তিনি সার্ভিস করেন। অনেক সময় তার চিকিৎসার মধ্যে দিয়ে, ব্যায়াম শিক্ষার মধ্যে দিয়ে অনেকে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন, আরোগ্য লাভ করেছেন। কেমন? তার মৃত্যুতে শরীরচর্চার এক অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল। এছাড়াও এই কুস্তির লৌহ মানব বলা হয় একজনকে, নীলমণি দাস। এবং আমরা বিভিন্ন বাঙালির কথা পাই, এটা স্বামী বিবেকানন্দ, জিতেন্দ্রনাথ,
রাখালচন্দ্র ঘোষ, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ, এরা আস্তে আস্তে এই কুস্তির সঙ্গে কীভাবে নিবিড়ভাবে যুক্ত হয়ে গেছিল তার একটা বিস্তারিত বর্ণনা আছে। এই তোমাদের শেষ হলো কুস্তির কথা। তারপরে আমরা কোন খেলায় প্রবেশ করব? তারপরে আমরা প্রবেশ করব হলো গিয়ে ফুটবল এই খেলাটির মধ্যে। ফুটবলের ব্যাপারটি কেমন? ফুটবল 19 শতক থেকে বাংলার যে নবজাগরণ, তার সমাজ, সাহিত্য, চিত্রকলা, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে প্রত্যক্ষ করা গিয়েছিল। এবং ফুটবল ঔপনিবেশিক বাংলায়, ঔপনিবেশিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ তখনও দেশ পরাধীন। ফুটবল ও ক্রিকেটের মতো আধুনিক খেলার প্রবর্তন ও প্রসারের মাধ্যমে বাংলায় আধুনিক ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্যের সূত্রপাত ঘটে। বাংলা তথা ভারতবর্ষে ফুটবল খেলার প্রবর্তন হয় ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা। এই খেলাটা কুস্তি যেমন ভারত থেকে সরাসরি নির্মিত হয়, কিন্তু এই ফুটবল খেলাটা সম্পূর্ণ তৈরি হয় একদম ব্রিটিশদের হাত ধরে। কেমন একটা মজার গল্প আছে যে একটা নোঙর করা বিলেতি জাহাজে করে এই ফুটবল নামক খেলাটি এসেছিল। তোমরা যারা এখানে ক্লাস করছো তারা একটু জানাবে কমেন্ট করে যে তোমরা কারা কারা এই ফুটবল খেলাটির সঙ্গে যুক্ত বা ফুটবল খেলতে ভালোবাসো। অবশ্যই আমাকে জানিও এটা। তো একদিন সকালবেলা এই পুরনো কেল্লার মাঠে জাহাজ থেকে ফুটবল নিয়ে নেমেছিল বিলেতি নাবিকেরা। এবার তা দেখে ভারতবর্ষের যে সমস্ত সৈনিক, তাদের চোখ তো ছানা বড়া, এটা আবার কি জিনিস। তারা নাবিকদের খেলা দেখতে দেখতে অবাক চোখে একসময় নিজেরাও যোগ দিল নাবিকদের সঙ্গে খেলতে। কেমন এইভাবেই নাকি কলকাতায় প্রথম ফুটবল খেলা ইংরেজদের হাত ধরে এসেছিল। ঠিক আছে, একটা নাম ছিল সিভিলিয়ান অফ ক্যালকাটা, একটা নাম জেন্টেলম্যান অফ ব্যারাকপুর। এই যে খেলাটা চলছিল, দুটো দল যে চলছিল, আস্তে আস্তে যে এসপ্ল্যানেডে নাকি দ্বিতীয় সপ্তাহে প্রথম ফুটবল খেলা হয়। এবার খেলাটা যেহেতু প্রথম আসে, তার তো একটা ইতিহাস আছে, সেটা এইটা। এবং 1868 সালে এসপ্ল্যানেডে ময়দানে অনুষ্ঠিত হয় এক প্রীতি ম্যাচ। আইসিএসদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইংল্যান্ডের বিখ্যাত বিদ্যালয় ইটনের সাবেক ছাত্রদের নিয়ে গঠিত ইটনিয়ান ক্লাব 3-0 বলে এরা জয়লাভ করে। কেমন আবার এই এসপ্ল্যানেড মাঠে, তাহলে এই এসপ্ল্যানেড মাঠটা বেশ গুরুত্বপূর্ণ। কেমন 1872 সালে বাংলা তথা ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়। এই ক্লাবটি হলো ক্যালকাটা এফসি। এরপর ধীরে ধীরে ট্রেডস ক্লাব, ডালহৌসি ক্লাব, নাভাল ভলেন্টিয়ার্স ক্লাব প্রভৃতি ইউরোপীয় ক্লাবগুলি আস্তে আস্তে স্থাপিত হয়। ভারতীয় ফুটবলের ইতিহাসে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, এই নামটা খুব গুরুত্বপূর্ণ। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী একটা চিরস্মরণীয় একজন ব্যক্তিত্ব। কোনো এক শীতের ভোরে তিনি মায়ের সঙ্গে গড়ের মাঠ দিয়ে গঙ্গা পার হচ্ছিলেন। তার ঘোড়ার গাড়ির সামনে একটা চামড়ার গোলাকার বস্তু এসে পৌঁছয়। নগেন্দ্র প্রসাদ সেই গোলাকার বস্তুটিকে সজোরে লাথি মেরে ইংরেজ খেলোয়াড়দের কাছে ফেরত পাঠান। তার সেই শট মারাকে ভারতীয় ফুটবলে সূচনা বলে মনে করা হয়। তাহলে ওই গোবর গুহর যেমন নাম কুস্তিতে পেলাম, ফুটবলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি নাম পাচ্ছি। কি নাম? সর্বাধিকারী। তিনি পড়াশুনো কোথায় করেছিলেন? হেয়ার স্কুলে। তখন থেকেই খেলা ভালোবাসতেন। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজেও তিনি একটা দল গড়ে তোলার চেষ্টা করেন। এছাড়াও ফ্রেন্ডস ক্লাব, ওয়েলিংটন ক্লাব, বয়েজ ক্লাব, প্রেসিডেন্সি ক্লাবও প্রতিষ্ঠিত হয় আস্তে আস্তে। কেমন শোভাবাজার ক্লাব। এবং ওর উদ্যোগেই জেলায় জেলায় ফুটবল খেলার যে প্রসার, সেটাই তিনি গড়ে তোলেন। তিনি প্রথম বাঙালি যিনি গড়ের মাঠে তাঁবু খাটিয়েছিলেন। কেমন এই শোভাবাজার ক্লাব নগেন্দ্র প্রসাদের প্রচেষ্টায় ট্রেডস কাপে অংশ নেয়। এবং যতদিন ফুটবল খেলা থাকবে, ফুটবল খেলার কথা বাঙালির মনে রাখা হবে, ততদিন ধরে এই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নামও মনে রাখা হবে।
এবং বাঙালিদের যে ফুটবলে দীক্ষিত করা, ফুটবলের প্রতি যে উৎসাহ জানানো বা জাগানো, তার জন্য এই নগেন্দ্র প্রসাদের একটা অসামান্য অবদান বা স্বীকৃতি রয়েছে। তিনি 700-র বেশি ম্যাচ খেলেছিলেন। আচ্ছা, বাঙালি যুবকদের নিয়ে রাগবি দল দিতে পারে প্রশ্নটা, তিনি প্রথম তৈরি করেছিলেন। নগেন্দ্র প্রসাদ বয়েজ স্পোর্টিং ক্লাবে হকি এবং টেনিস খেলারও সূচনা করেছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে তিনি শুধু যে একটা ফুটবলের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন বা ওখানেই আটকে ছিলেন এমন কিছু নয়। তার কাজকর্ম বা তার খেলাধুলার প্রতি আগ্রহ সেটা কিন্তু বহুধা, মানে বহু দিকে সেটা ভাগ হয়ে বহু রকম দিকে সেটা ছড়িয়ে পড়েছিল আস্তে আস্তে। এইবার কি রয়েছে? আচ্ছা, তিনি যে নামে পরিচিত ছিল এটা হলো হুজুর। ফুটবলে বাংলার যে বিভিন্ন ক্লাব রয়েছে সেই ক্লাবের একটা বর্ণনা রয়েছে। শোভাবাজার রাজপরিবারের উদ্যোগেই প্রথম বাঙালি ক্লাব তৈরি হয়, শোভাবাজার ক্লাব। এরপর কুমারটুলি ক্লাব, তারপর ওয়েলিংটন ক্লাব। এটা একটা ক্রম দিতে পারে, তারপর কোনটা 1, 2, 3, 4 করে মনে রাখবে। এরপরে আস্তে আস্তে ফুটবল খেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। তারপর 1889 গঠিত হয় কি মোহনবাগান ক্লাব, খুবই গুরুত্বপূর্ণ। 1892 কি তৈরি হয় মহামেডান স্পোর্টিং ক্লাব। 1893 সালে গঠন করা হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, IFA। এই পুরো নামটা, ফুল ফর্মটা দিতে পারে, সালগুলো দিতে পারে, লাগাবে। এই শোভাবাজার ক্লাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যে ছিলেন বাঙালির মধ্যে, তিনি কিন্তু অবস্থিত ছিলেন। কেমন? তারপর 1898 সালে শুরু হয় কলকাতা ফুটবল লিগ। আধুনিক ফুটবলের সূতিকাগার ইংল্যান্ড। ফুটবলে তাদের চেয়ে বাঙালিরা কিন্তু মোটেও পিছিয়ে ছিল না। এমন নয় যে ইংল্যান্ডে খেলাটা এসেছে বলে বাঙালিরা পিছিয়ে ছিল, একেবারেই পিছিয়ে ছিল না। কেমন? মোহনবাগান ক্লাব 1911-তে IFA শিল্ড জয় করে। এটা ছিল বাঙালির ফুটবল ইতিহাসের যুগান্তকারী একটা ঘটনা, যে এই মোহনবাগান ক্লাবের এই IFA শিল্ড জয় করা। কেমন? এই বিষয়টা মোহনবাগানের ফুটবল জগৎকে একটা উজ্জীবিত করে তুলেছিল। 1911 সাল থেকে পূর্ব বাংলার ফুটবল খেলোয়াড়দের সাফল্যের ধারাবাহিকতায় 1920 সালে কলকাতায় জন্ম নেয় ইস্ট বেঙ্গল ক্লাব। এরা সব পূর্ব বাংলা থেকে আসা মানুষেরা। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান মনে রাখবে। দুটো অবশ্যই মনে রাখবে। আচ্ছা, বাংলার হয়ে খেলেছেন এমন কয়েকজন স্বনামধন্য ফুটবলার। এটা মুখস্থ করা ছাড়া বা নামগুলো পরিচিত হওয়া ছাড়া কিছু করার নেই, বোঝানোর তো কিছু নেই। এখানে কিছু নাম রয়েছে, পিটার থঙ্গরাজ, পদ্মত বর্মন, নামগুলো শুধু এখানে একটু মনে রাখবে। ভাস্কর গাঙ্গুলি, শিবাজি ব্যানার্জি, অতনু ভট্টাচার্য প্রভৃতি। গোল রক্ষক এ দেখো কারা ছিল: গোষ্ঠপাল, শৈলেন মান্না, চন্দ্রশেখর, জার্নেল সিং, ত্রিলোক সিং, অরুণ ঘোষ প্রভৃতি।
মাঝমাঠ রামবাহাদুর, প্রশান্ত সিংহ, বাঘা সোম, অসীম সোম সমস্ত বিস্তারিত নাম। আক্রমণে ছিল চুনি গোস্বামী, পি কে ব্যানার্জি, নামগুলো নিশ্চয়ই তোমরা শুনেছ, ভাইচুং ভটিয়া, শিশির ঘোষ প্রভৃতি। প্রশিক্ষক প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অমল দত্ত, সুভাষ ভৌমিক প্রভৃতি। তারপরে যে খেলায় প্রবেশ করছি আমরা সেটা হলো ক্রিকেট। ছোটবেলায় আমরা বলতাম ব্যাট বল। এই ক্রিকেট খেলা শুরু হয়েছিল ইংল্যান্ড থেকেই, যতদূর জানা যায়। মতান্তরে অনেকে বলে ফ্রান্সের ক্রিকেট খেলা অথবা ইংল্যান্ডেরই প্রাচীন ক্লাব বল খেলা থেকে নাকি ক্রিকেট খেলার জন্ম হয়েছে। 1550 খ্রিস্টাব্দ থেকে ইংল্যান্ডে এই খেলা প্রবল জনপ্রিয়তা লাভ করে। আর আধুনিক যে ক্রিকেট আমরা দেখি সেটা 1775 খ্রিস্টাব্দ থেকে নাকি এই পদ্ধতির প্রচলন হয়েছিল বলে মনে করা হয়। কেমন? ভারতে ক্রিকেট খেলা শুরু হয় 1751 খ্রিস্টাব্দে ইংরেজ সৈনিক বনাম ভারতে নিযুক্ত অন্যান্য ইংরেজ কর্মচারীদের খেলা দিয়ে। দেখো ক্রিকেট ফুটবল পুরোটাই কিন্তু ইংরেজরা যুক্ত থাকছে। কেমন? ক্যালকাটা ক্রিকেট ক্লাব, পরের বছর ক্যালকাটা টিমের সঙ্গে জেন্টালম্যান ব্যারাকপুর দমদম টিমের মধ্যে দিয়েই বাঙালির ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতে শুরু করা হয় আর কি। কোচবিহারের রাজবংশ যেমন বহুমুখী কাজকর্ম করত, শিকার, খেলাধুলা, ভাষা সাহিত্যের চর্চা, ধর্ম সংস্কার, গ্রন্থাগার আন্দোলন ইত্যাদি ইত্যাদি। তো রাজকুমার তাদের যে ছিল হিতেন্দ্র নারায়ণ লাগাবে, তিনি বাঙালি ক্রিকেটার যিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে 1911-1912-তে অংশ নিয়েছিলেন। এবার কয়েকজন এই নাম দেয়া রয়েছে। কি নাম? সারদা রঞ্জন রায়চৌধুরী, খুব গুরুত্বপূর্ণ নাম। কি নাম? সারদা রঞ্জন। ইনি ছিলেন সত্যজিৎ রায়, আমাদের গর্বের ফিল্ম মেকার, আমাদের সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতামহ। তিনি জন্মেছিলেন কোথায়? কিশোরগঞ্জ। তখনকার বাংলা, আমাদের তখনকার যে বাংলা আর কি, অখণ্ড বাংলা, সেখানকার এখন বর্তমানে বাংলাদেশে। তাকে বলা হয় বাংলার ক্রিকেটের জনক। মুখস্থ করো, বাংলার ক্রিকেটের জনকের নাম কি? সারদা রঞ্জন রায় চৌধুরী। সারদা রঞ্জন রায় চৌধুরী। সে সময় কিন্তু ক্রিকেট খেলতো ইংরেজরাই। ক্যালকাটা ক্রিকেট ক্লাবও সবচেয়ে প্রভাবশালী দল ছিল, কিন্তু রায়চৌধুরীর এই 5 ভাই মিলে গড়ে তুলেছিল ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব। পরে টাউন ক্লাবও গড়ে তোলেন কলকাতায়। এই 2 দলেরই ক্যাপ্টেন ছিলেন সারদা রঞ্জন। এরা নিয়মিত সাহেবদের বিরুদ্ধে বারে বারে খেলতেন। বাংলায় জেলাভিত্তিক ক্রিকেট দল গড়ে তোলে তারা আন্তর্জেলা টুর্নামেন্টের আয়োজন করতে থাকেন। ক্রিকেটের নিয়ম কানুন নিয়ে প্রথম বাংলা বই ক্রিকেট খেলা লিখেছিলেন এই সারদা রঞ্জনী। কেমন? ইতিহাসবিদ মুনতাসির মামুনের মতে ঢাকায় ক্রিকেট জোরদার হয় ঢাকা কলেজ ক্লাব গড়ে ওঠার পর। ছাত্র শিক্ষকেরা মিলে এটা গঠন করে আনুমানিক 1880-র দশকে। অখণ্ড বঙ্গের প্রথম ক্রিকেট ক্লাব হিসেবে সেটা খ্যাতি অর্জন করে। কলকাতার ইডেন গার্ডেনে এই প্রেসিডেন্সি ক্লাবের সঙ্গে ঢাকা কলেজ জয়লাভ করেছিল ক্রিকেটে। এর নেতৃত্বে ছিল সারদা রঞ্জন রায়চৌধুরী। আমরা কখনো ভুলে যাবে না। কেমন? যখন ছোট ছিলাম বলে একটা বই ছিল সত্যজিৎ রায়ের আত্মজীবনী, অপূর্ব বই, অপূর্ব, না পড়লে জীবন বৃথা, পড়তেই হবে। সেই বইয়ে সত্যজিৎ রায় এই সারদা রঞ্জন সম্পর্কে এই কথাগুলো লেখেন। সারদা রঞ্জন ছাড়া অন্যরা কীভাবে ব্রাহ্ম হয়ে গিয়েছিলেন, হিন্দু ধর্মের থেকে গিয়েছিল সারদা কীভাবে, এবং কীভাবে ক্রিকেট খেলাটাকে আরও ভালো করেছিল এই সারদা ইত্যাদি, সারা দেশে ছড়িয়ে পড়েছিল। বা ফিল্ম যেমন, সিনেমা যেমন, বাংলা চলচ্চিত্র পৌঁছে দিয়েছিল বিশ্বস্তরে সত্যজিৎ রায়, আর ক্রিকেটকে এই সারদা রঞ্জন রায় ছড়িয়ে দিয়েছিল। কয়েকজন সেরা বাঙালি ক্রিকেটারের নাম এখানে আমরা পাচ্ছি। এস.এন. ব্যানার্জি বা শুটে, তিনি 1911-তে জন্মগ্রহণ করেন। ডানহাতি ফাস্ট বোলার এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন। প্রতিভাবান বোলিং তিনি করতে পারতেন। সে স্টেজ খেলার সুযোগ পায় 2 ইনিংসে। তার একটা ডিটেল বিস্তারিত বর্ণনা আছে, এটা তো বোঝানোর কিছু নেই তোমাদের, এটা মনে রাখবে। C.S. নাইডু, ইনিও ডানহাতি ব্যাটসম্যান ও বোলার ছিলেন। তার একটা যে কোন ম্যাচে তিনি অংশগ্রহণ করেন, কত তার রান হয় ইত্যাদি খেলার বিস্তারিত। তারপরে পঙ্কজ রায়,
তার একটা বর্ণনা রয়েছে। এগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, কারণ এখানে তো মানে কত রান করেন এটা তোমাদের আমি আর কি করে বোঝাবো। তিনি 100 রান করেন না কটা টেস্ট ম্যাচ খেলেন এটা তো বোঝানোর কিছু নেই, সংখ্যা দিয়ে চিহ্নিত। তো এইটা তোমরা একটু পড়ে নেবে। তাই একই জিনিস প্রবীর সেন, শ্যামসুন্দর মিত্র, অম্বর রায়, এই বাঁ হাতি ডান হাতি কেমন কি কি রান করে, কি কি খেলে, এটা মুখস্থ করা ছাড়া কোনো পথ নেই গো। এটা তোমাদের বোঝানোর কিছু নেই, কটা রান করেছিল বা কি সংখ্যা দেখে নেবে। হ্যাঁ, যার কথা বলার এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো সৌরভ গঙ্গোপাধ্যায়। শারদা রঞ্জন পড়লাম, এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রাক্তন অধিনায়ক ছিলেন, বাঁহাতি ক্রিকেটার। কেমন সংখ্যা দেখো, 49টি টেস্ট ম্যাচের মধ্যে 21টি ম্যাচে জয়লাভ করেন। 2003-এ তার অধিনায়কত্বেই ফাইনালে পৌঁছে যায়। তিনি তার অধীনে যে সমস্ত ক্রিকেটাররা থাকতেন আর কি অধিনায়কের, তিনি তাদের সব খোঁজ খবর নিতেন, কেরিয়ারের তিনি উন্নতির কথাও ভাবতেন। কেমন একদিনে ক্রিকেটে তার মোট রান সংখ্যা 11,000-এর বেশি। ফুটবল খেলা দিয়ে তিনি শুরু করেছিলেন খেলা, তারপর ক্রিকেটে চলে আসেন। তিনি লড়াকু একজন মানসিকতার মানুষ। 113টি টেস্ট ম্যাচ, 311টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং 254টি প্রথম শ্রেণীর ম্যাচ তিনি খেলেন। তিনি দলের হাল ধরেছিলেন, তার রান সংখ্যা সমস্ত দেয়া আছে, দেখে নেবে। তিনি অর্জুন পুরস্কার লাভ করেছিলেন। কেমন তাকে পদ্মশ্রী সম্মাননাও দেওয়া হয়েছিল, খুব বড় বড় দুটো পুরস্কার। আর বাঙালি ক্রিকেটারদের মধ্যে কিছু নাম দেওয়া আছে, পুটু চৌধুরী, নির্মল চট্টোপাধ্যায়, কমল ভট্টাচার্য, চুনী গোস্বামী ইত্যাদি ইত্যাদি। মহিলা ক্রিকেটারদের মধ্যে নাম মনে রাখতে হবে কুন্তলা ঘোষ, দস্তিরাজ, ঝুলন গোস্বামী ইত্যাদি। তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন, অর্জুন পুরস্কার পেয়েছিলেন। কেমন ঝুলন গোস্বামী। সৌরভ গাঙ্গুলির দিকে কি ঝুলন গোস্বামী নামটা মনে রাখবে। এরপরে আমরা চলে যাব সাঁতারে। আচ্ছা, প্রাতিষ্ঠানিক উদ্যোগে ভারতবর্ষে 1913-তে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাওয়ার বছরে সাঁতারের প্রশিক্ষণ শুরু হয়। ওয়াইএমসির একদল ছাত্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার পর বোটানিক্যাল গার্ডেন থেকে বনভোজন করে ফেরার পথে নৌকাডুবির কবলে পড়ে। এই ঘটনার অব্যাহতি পরেই রায়বাহাদুর, হরিধন দত্ত, তুলসীচরণ রায় এবং কর্পোরেশন চেয়ারম্যান এরা ম্যাডাক, তখন ব্রিটিশ পিরিয়ড যেমন, এরা কী করেন, কলেজ স্কোয়ারের প্রথম সুইমিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। তোমরা এখনও জানো, আমি কালকে কলেজ স্কোয়ার থেকে এলাম, কালকেও দেখলাম সবাই সাঁতারের প্রশিক্ষণ নিচ্ছে। সেটা 1913-তে কিন্তু এই ভাবনা শুরু হয়। এবং কলকাতার ওয়েলেসলি স্কোয়ারে 1920-তে প্রথম আন্তঃপ্রাদেশিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। 1948 খ্রিস্টাব্দে গঠিত হয় সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এর প্রায় 20 বছর আগেই অবশ্য প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে কলকাতায় ডিডি মুলজি আমস্টারডাম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতামূলক সাঁতারের সূত্রপাত হয় লন্ডনে 1837 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে 24-25 আগস্ট ক্যাপ্টেন ম্যাথু এ বুক সাঁতার দিয়ে প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিল। কেমন এবং তিনি ইংল্যান্ডের ডেফার থেকে সাঁতার শুরু করে ফ্রান্সের কেমব্রিজ বেচ পর্যন্ত 19 মাইল দূরত্ব তিনি অতিক্রম করেন। বাইরের কথা গেল। কেমন এবং প্রথম যে বাঙালি মহিলা সাঁতারুদের মধ্যে রয়েছেন তারা একজন আরতি সাহা, বুলা চৌধুরী। কেমন এই হলো তোমাদের ক্রীড়া সংস্কৃতির প্রথম পার্ট গেল। দ্বিতীয় পার্ট শুরু করলেই তোমাদের ক্রীড়া সংস্কৃতি শেষ হয়ে যাবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আরেকটা ক্লাস করিয়ে দিলেই তোমরা আরেকটা ক্রীড়া সংস্কৃতি পেয়ে গেলেই তোমাদের সাহিত্যের ইতিহাসটা সম্পূর্ণ আমি করিয়ে দিলাম, শেষ হয়ে যাবে। ক্লাসগুলো কেমন লাগছে? সাহিত্যের ইতিহাস এভাবে টেক্সট ধরে ধরে পড়ানোর একটা অর্থ রয়েছে। আমি পড়াতাম না টেক্সট ধরে, যদি না এসিকিউ থাকতো, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ টেক্সট থেকেই পড়াতাম, সবটা ধরে হয়তো ডিটেলে পড়ার কোনো কারণ থাকতোই না। কিন্তু যেহেতু এমসিকিউ, কোনো প্রশ্ন ছাড়ার কোনো অবকাশ নেই, সবটাই তোমাদের পড়তে হবে, তাই এটা তোমরা যত্ন করে পড়ো।
যে কোনো প্রশ্ন থাকলে জানাও, এবং অবশ্যই এটা কিন্তু অতি অবশ্যই তোমাদের বলছি, ক্লাস ভালো লাগলে, কোনো মতামত জানাতে ইচ্ছে করলে ক্লাসটাকে ছড়িয়ে দাও এবং লাইক করো, কমেন্ট করো, বেশি করে কমেন্ট করো, লাইক করো এবং জানাও যেটা মনে হচ্ছে, সাবস্ক্রাইব করো চ্যানেল। এবং তোমরা জানালে তবেই তো একটা ক্লাসের আরও বেশি করে আরও উৎসাহ ভরে করার উদ্দীপনা বা উৎসাহ পাওয়া যায়। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজ এটুকুই।